আচ্ছা, এর আগের দিন আমরা ভাঁজের শ্রেণীবিভাগ করেছি। একটা হচ্ছে আকৃতি অনুসারে ভাঁজের শ্রেণীবিভাগ, আর একটা হচ্ছে অক্ষতলের অবস্থান অনুসারে। হ্যাঁ, অক্ষতলটা কীরকমভাবে অবস্থান করছে, উল্লম্বভাবে বা হেলানোভাবে, হ্যাঁ, বা না অনুভূমিকভাবে, তার উপর ভিত্তি করে ভাঁজের শ্রেণীবিভাগ করছি। আজ আমরা দেখব অন্তর্বাহু কোণ অনুসারে ভাঁজের শ্রেণীবিভাগ শুরু করব। তা অন্তর্বাহু কোণ অনুসারে, অন্তর্বাহু কোণ মানে কি, কোনো একটা ভাঁজের এই যে দুটো বাহু তার মধ্যেকার যে কোণ সেটাকেই বলা হচ্ছে অন্তর্বাহু কোণ। সে অন্তর্বাহু কোণ অনুসারে ভাঁজকে প্রধানত 5 ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে মৃদু ভাঁজ। মৃদু ভাঁজ মানে কি, যখন কোনো ভাঁজের এই যে দুটো বাহুর অন্তর্বর্তী কোণটা যখন 120 ডিগ্রির বেশি হচ্ছে, গ্রেটার দ্যান 120 ডিগ্রি, তখন সেগুলোকে বলা হচ্ছে মৃদু ভাঁজ। মানে ভীষণ লাইট ভাঁজটা। কেন না, দুদিকের কম্প্রেশনাল ফোর্সটা ভীষণ মৃদু, ভীষণ কম, সবচেয়ে কম, সেই কারণে যে ভাঁজটা সৃষ্টি হচ্ছে সেটাকেই বলা হচ্ছে মৃদু ভাঁজ। 2 নম্বর কি না, মুক্ত ভাঁজ। মুক্ত ভাঁজের ক্ষেত্রে কি হয় না, দুটো বাহুর অন্তর্বর্তী কোণ সাধারণত 60 থেকে 120 ডিগ্রির মধ্যে হয়, তখন সেটাকে বলা হচ্ছে মুক্ত ভাঁজ। এবং বাহুর দুপাশে এক্ষেত্রেও সংকোচন বলটা ভীষণ কম থাকে। আর এই পার্শ্বদেশের শিলাস্তর আর এই যে গ্রন্থি অংশের শিলাস্তর, এই দুটো অংশের শিলাস্তরের বেধ কিন্তু মোটামুটি একই থাকে, তখন সেটাকে বলা হচ্ছে মুক্ত ভাঁজ। 3 নম্বর হচ্ছে বদ্ধ ভাঁজ। যদি এই অন্তর্বর্তী কোণের মানটা 30 থেকে 60 ডিগ্রি হয়, তখন সেটাকে বলা হচ্ছে বদ্ধ ভাঁজ। এই বদ্ধ ভাঁজের ক্ষেত্রে কম্প্রেশনাল যে ফোর্সটা, সেটা দেখো মাঝারি সংনমন বল কাজ করছে। সংনমন বলটা মাঝারি হওয়ার জন্য শিলার বেধ তার দুপাশে কম আর গ্রন্থি অংশে হচ্ছে বেশি থাকে। তাহলে বদ্ধ ভাঁজের অন্তর্বর্তী কোণটা হচ্ছে 30 থেকে 60 ডিগ্রির মধ্যে হবে। বদ্ধ ভাঁজে কম্প্রেশনাল ফোর্সটা হচ্ছে মাঝারি প্রকৃতির হবে, আর এই শিলার বেধ দুপাশে কম হবে আর গ্রন্থি অংশে হচ্ছে বেশি হবে, সেটাকেই বলা হচ্ছে বদ্ধ ভাঁজ। এটা দেখো একটা বদ্ধ ভাঁজ। আচ্ছা, 4 নম্বর হচ্ছে সংকীর্ণ ভাঁজ। এই সংকীর্ণ ভাঁজে দুটো বাহুর অন্তর্বর্তী কোণ প্রায় 30 ডিগ্রি মতো হয়। হ্যাঁ, 30 ডিগ্রির মতো, মানে বা 30 ডিগ্রির কম হলে তখন সেটাকে আমরা বলি সংকীর্ণ ভাঁজ। এখানে কম্প্রেশনাল ফোর্সটা কিন্তু ভীষণ তীব্র, তার ফলে এই সংকীর্ণ ভাঁজ তৈরি হয়েছে। যদি সংকীর্ণ ভাঁজে এই কৌণিক দূরত্বটা, দুটো বাহুর অন্তর্বর্তী কোণের দূরত্বটা যদি 0 ডিগ্রি হয়ে যায়, তার মানে কম্প্রেশনাল ফোর্সটা যদি আরও তীব্রতর হয়, তখন যে ভাঁজের সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে ঋণাত্মক ভাঁজ। তাহলে অন্তর্বর্তী কোণ অনুসারে ভাঁজকে মোট 5 ভাগে ভাগ করা যাচ্ছে: মৃদু ভাঁজ, মুক্ত ভাঁজ, বদ্ধ ভাঁজ, সংকীর্ণ ভাঁজ, আর হচ্ছে ঋণাত্মক ভাঁজ। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে ভাঁজের যে শীর্ষদেশ। এই দেখো, এটা হচ্ছে শীর্ষদেশ। সেই শীর্ষদেশের আকৃতি কীরকম, চ্যাপ্টা না সেটা তীক্ষ্ণ না সেটা পাখার মতো প্রশস্ত গোলাকার, হ্যাঁ, তার উপর ভিত্তি করে ভাঁজকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে বাক্স ভাঁজ। বাক্স ভাঁজ কি না, এই বাহু দুটো বাক্স ভাঁজের মোটামুটি উল্লম্ব হয়। ঊর্ধ্বভঙ্গ বা যে অধোভঙ্গ থাকে তার শীর্ষদেশটা কীরকম হয়, সমতল এবং প্রশস্ত হয়। এখানে আর একটা বৈশিষ্ট্য কি, যে এই যে দুদিকের বাহু, এই দুদিকের বাহুর সংযোগস্থল, এই যে ঊর্ধ্বভঙ্গের সঙ্গে বা অধোভঙ্গের সঙ্গে যে সংযোগস্থল রয়েছে, সেখানে দুটো গ্রন্থি তৈরি হয়। দেখো, এখানেও একটা গ্রন্থি তৈরি হয়েছে, এখানেও একটা গ্রন্থি তৈরি হয়েছে, সেটাকেই বলা হচ্ছে বাক্স ভাঁজ। তার মানে বাক্স ভাঁজের ওপরটা কীরকম হবে, ঊর্ধ্বভঙ্গ বা অধোভঙ্গের যে ওপরের অংশ সেগুলো সমতল প্রশস্ত হবে, বাহু দুটো উল্লম্ব হবে, আর দুটো গ্রন্থি থাকবে। ঠিক আছে, সেটাকেই বলা হচ্ছে বাক্স ভাঁজ। দ্বিতীয় হচ্ছে তীক্ষ্ণ ভাঁজ।
যে ভাঁজের ঊর্ধ্বভঙ্গ এবং অধোভঙ্গের আকৃতি অনেকটা মানে ভীষণ তীক্ষ্ণ, মানে সেই তীর তীর দেখেছো, তীর ধনুকের তীর, সেই তীরের মতো তীক্ষ্ণ বা ছুরির ফলার মতো তীক্ষ্ণ, সেটাকেই বলা হচ্ছে তীক্ষ্ণ ভাঁজ। এখানে বাহু দুটোর দৈর্ঘ্য সমান থাকে, এটাই হচ্ছে তীক্ষ্ণ ভাঁজের বৈশিষ্ট্য। আর 3 নম্বর হচ্ছে ছত্রাক বা পাখা ভাঁজ। হ্যাঁ, ঊর্ধ্বভঙ্গ বা অধোভঙ্গ যদি প্রশস্ত হয়, এরকম গোলাকার হয়, বাহু দুটো দেখো অনেকটা উল্টোনো মতো। উল্টোনো মতো কেন বলছি না, আমরা কি জানি ভাঁজের দুটো বাহু ওপরের দিকে কাছাকাছি থাকে, আর যত নিচের দিকের অংশ থাকে তখন দূরবর্তী থাকে। এখানে দেখো ঠিক উল্টো, নিচের দিকে অংশে, ভাঁজের নিচের দিকের অংশে বাহু দুটো কাছাকাছি রয়েছে, ওপর দিকের অংশে দুটো বাহু দূরবর্তী স্থানে অবস্থান করছে। আর দেখতে কেমন হচ্ছে, অনেকটা হাত পাখার মতো, এটাকেই বলা হচ্ছে পাখা ভাঁজ। তাহলে শীর্ষদেশের আকৃতি অনুসারে ভাঁজকে 3টে ভাগে ভাগ করছি, বাক্স ভাঁজ, তীক্ষ্ণ ভাঁজ আর হচ্ছে ছত্রাক ভাঁজ। এবার আমরা দেখব ভাঁজের ফলে কি কি ভূমিরূপ গঠিত হচ্ছে। পাললিক শিলা যখন ভাঁজপ্রাপ্ত হচ্ছে এবং তার উপরে বৈষম্যমূলক ক্ষয়কার্যের ফলে বিভিন্ন বৈচিত্র্যময় ভূমিরূপ গড়ে ওঠে। তো প্রথম যেটা হয় ভঙ্গিল পর্বত। হ্যাঁ, এই যে ভঙ্গিল পর্বত সাধারণত মহীখাতে বা সমুদ্রের তলদেশে মানে যে পলিরাশি সঞ্চিত হয়, সেই পলিরাশিতে প্রবল সংকোচনের ফলে, সংকোচন বলের প্রভাবে সেই পলিরাশি ভাঁজপ্রাপ্ত হচ্ছে এবং সেটা উচ্চ সুবিস্তৃত ভঙ্গিল পর্বত হিসেবে সমুদ্রপৃষ্ঠের ওপরে, যদি সমুদ্রপৃষ্ঠ হয় সেই সমুদ্রপৃষ্ঠের ওপরে এরকম উঠে দাঁড়ায়, দিয়ে আত্মপ্রকাশ করছে এবং সেটা একটা বিস্তৃত ভঙ্গিল পর্বত হিসেবে অবস্থান করছে। যার ফলে আমাদের এই বিশ্বে যে সমস্ত ভঙ্গিল পর্বতগুলো আমাদের মহাবিশ্বে, যেমন হিমালয়, রকি, আল্পস, আন্দিজ, এগুলো তৈরি হয়েছে এইভাবে, যে সমুদ্র গর্ভে বা মহীখাতে পাললিক শিলাতে কম্প্রেশনাল ফোর্সের ফলে ভাঁজ পড়ছে এবং সুদীর্ঘ, সুবিস্তৃত, সুউচ্চ এই ভঙ্গিল পর্বতগুলো ভাঁজের প্রভাবে সৃষ্টি হচ্ছে। 2 নম্বর হচ্ছে জুড়া গঠন। জুড়া জিনিসটা কি না, আমরা সাধারণত কি জানি যে শিলা যেখানে ঊর্ধ্বভঙ্গ, ধরো এইখানে ঊর্ধ্বভঙ্গ এবং অধোভঙ্গ রয়েছে, ঠিক আছে, এইটা ধরো ঊর্ধ্বভঙ্গ, এটা হচ্ছে অধোভঙ্গ। তাহলে আমরা এখানে কি দেখছি, ঊর্ধ্বভঙ্গ মানে হচ্ছে উত্তল, অধোভঙ্গ মানে হচ্ছে অবতল পৃষ্ঠ। তাহলে ঊর্ধ্বভঙ্গ উত্তল হলে সেখানে কি তৈরি হবে, শৈলশিরা তৈরি হবে। তাহলে ঊর্ধ্বভঙ্গে যদি শৈলশিরা এবং অধোভঙ্গে যদি উপত্যকা তৈরি হয়, তখন যে ফরমেশনটা হয় সেটাকেই বলা হচ্ছে জুড়া গঠন। মেনলি এটা সুইজারল্যান্ডের জুড়া মাউন্টেনে এটা ভীষণভাবে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, এটা প্রকৃষ্ট উদাহরণ, আদর্শভাবে এই স্ট্রাকচারটা বিকশিত হয়েছে, সেইখান থেকে এর নাম হয়েছে জুড়া প্রকৃতির ভূমিরূপ। 3 নম্বর কি, বৈপরীত্য ভূমিরূপ। বৈপরীত্য ভূমিরূপ জিনিসটা কি না, যখন মানে কোনো একটা ভঙ্গিল পার্বত্য অঞ্চলে স্বাভাবিক ক্ষয়চক্রের একদম শেষের দিকে, মানে হচ্ছে বার্ধক্য পর্যায়ে এসে আমরা দেখতে পাই কি না, এই ভূতাত্ত্বিক গঠনের সঙ্গে ভূমিরূপের কোনো মিল নেই, সামঞ্জস্য নেই। এখানে যেমন জুড়া গঠনে দেখো ভূতাত্ত্বিক সঙ্গে এখানে যেমন ঊর্ধ্বভঙ্গ রয়েছে, শৈলশিরা তৈরি হয়েছে, অধোভঙ্গ রয়েছে, উপত্যকা তৈরি হয়েছে। কিন্তু মানে সেকেন্ড সাইকেল অফ ইরোশনে বা ক্ষয়চক্রের একদম শেষ পর্যায়ে আমরা দেখি যে ভূতাত্ত্বিক গঠনের সঙ্গে ভূমিরূপের কোনো মিল নেই, সামঞ্জস্য নেই। সেটা কীরকমভাবে হতে পারে, ধরো এই রকম একটা ভূমিরূপ, এটা কি শৈলশিরা, তাহলে এখানে কি থাকা উচিত ছিল, এখানে ঊর্ধ্বভঙ্গ থাকা উচিত ছিল, ঠিক আছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি কি, দেখো আমি দেখতে পাচ্ছি যে ঊর্ধ্বভঙ্গের মানে যেটা শৈলশিরা সেখানে রয়েছে অধোভঙ্গ, আর যেটা হচ্ছে উপত্যকা সেখানে রয়েছে ঊর্ধ্বভঙ্গ। তাহলে এই যে ভূতাত্ত্বিক গঠনের সঙ্গে ভূমিরূপের কোনো মিল পেলাম না। এই যে স্ট্রাকচারটা, এই যে বিপরীতমুখী স্ট্রাকচারটা, যে আমার থাকা উচিত ছিল এই অংশে উপত্যকা আর এই অংশে শৈলশিরা, কিন্তু হয়ে গেল রিভার্স।
ইনভার্সন অফ রিলিফ হয়ে গেল, যে অধোভঙ্গে আমি দেখতে পাচ্ছি শৈলশিরা আর ঊর্ধ্বভঙ্গে রয়েছে উপত্যকা। এই যে স্ট্রাকচারটা, এটাকেই বলা হচ্ছে বৈপরীত্য ভূমিরূপ। এটা সাধারণত ক্ষয়চক্রের একদম শেষের দিকে বার্ধক্য পর্যায়ে দেখতে পাওয়া যায়। ঠিক আছে। 4 নম্বর যেটা সমপ্রায় ভূমি ও অবশিষ্ট শিলা। হ্যাঁ, ভাঁজ গঠিত অঞ্চলে সাধারণত ক্ষয়চক্রের শেষ পর্যায়ে এসে শৈলশিরাগুলো ভীষণভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, দিয়ে উচ্চতা হ্রাস পেয়ে ছোট ছোট অবশিষ্ট পাহাড় বা রেসিডুয়াল হিলস বা মোনাট নকে পরিণত হচ্ছে, এবং প্রায় সমগ্র অঞ্চলটা মানে তার উচ্চতা হ্রাস পেয়ে একটা তরঙ্গায়িত মানে প্রায় সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি তরঙ্গায়িত প্রায় সমভূমিতে পরিণত হচ্ছে, মানে একটা আন্ডুলেটিং টোপোগ্রাফি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এইটাকেই বলা হচ্ছে পেনিপ্লেন। হ্যাঁ, তার মানে সমগ্র অঞ্চলটা একটা সুউচ্চ ভঙ্গিল পর্বতময় অঞ্চল ছিল, সেটা ক্ষয় পেতে পেতে ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে এসে ছোট ছোট অবশিষ্ট পাহাড় এবং প্রায় সমুদ্রতলে নেমে এসেছে, দিয়ে ছোট ছোট মোনাড নক দেখতে পাওয়া যাচ্ছে। এই যে অবস্থা, এইটাকেই বলা হচ্ছে পেডিপ্লেন। ঠিক আছে। 5 নম্বর সাধারণত যে ভূমিরূপটা দেখা যায়, একনত ভাঁজের যে নতি ঢালগুলো আছে, সেই নতি ঢালগুলো যদি খুব খাড়া হয়, সাধারণত নতি ঢালটা একটু খাড়াই হয়, সেই নতি ঢালটা খুব খাড়া হলে এরকম এই একনত ভৃগুতট সাধারণত গঠিত হয়। এটা কোথায় দেখতে পাওয়া যায়? আমাদের ভারতের যে অসম মালভূমি রয়েছে তার দক্ষিণ ঢালটা এরকম একনত ভৃগুতট, একটা দিক এরকম খাড়া ঢাল। হ্যাঁ, এটা সাধারণত একনত ভাঁজের ক্ষেত্রে এইরকম ভূমিরূপগুলো দেখতে পাওয়া যায়। 6 নম্বর হচ্ছে অ্যাপালেশিয়ান ধাঁচের শৈলশিরা। যদি ঘন সন্নিবিষ্ট ঊর্ধ্বভঙ্গ এবং অধোভঙ্গ থাকে, সেখানে সমান্তরাল শৈলশিরাগুলোর সঙ্গে পর্যায়ক্রমে এই ঊর্ধ্বভঙ্গ এবং অধোভঙ্গগুলো অবস্থান করলে তখন সেটাকে বলা হচ্ছে অ্যাপালেশিয়ান ধাঁচের শৈলশিরা। ঠিক আছে। 7 নম্বর হচ্ছে ভৃগুতট এবং উপত্যকা। কঠিন এবং কোমল শিলা, এরকম ধরো এটা হচ্ছে কঠিন শিলা, আর এটা ধরো কোমল শিলা, আবার এটা ধরো কঠিন শিলা, আবার এটা হচ্ছে কোমল শিলা। এরকম যদি পর্যায়ক্রমে অবস্থান করে তাহলে কি হয়, এই যে যেটা কোমল শিলা, নরম শিলা, এটা যেমন হচ্ছে নরম শিলা, সেটা ক্ষয়প্রাপ্ত হবে, কঠিন শিলার গা দিয়ে ক্ষয়প্রাপ্ত হয়, দিয়ে আবার এটা কঠিন শিলা, আবার এটা নরম শিলা, এরকম ক্ষয়প্রাপ্ত হলে এই অংশটা কি হচ্ছে, উপত্যকা হিসাবে, নরম শিলার অংশটা উপত্যকা হিসাবে পড়ে থাকবে। তাহলে এরকম যদি কঠিন এবং নরম শিলা পর্যায়ক্রমে থাকলে, নরম শিলা কঠিন শিলার গাত্র বরাবর ক্ষয়প্রাপ্ত হলে ভৃগুতট, এটা হচ্ছে ভৃগুতট, আর এটা হচ্ছে এই যে খাড়া ঢাল, সেই জন্য ভৃগুতট তৈরি হবে কঠিন শিলা গঠিত অঞ্চলগুলো, তারপরে উপত্যকা, আবার ভৃগুতট, আবার হচ্ছে উপত্যকা, এই রকম গঠিত হবে। এটাকেই বলা হচ্ছে ভৃগুতট এবং উপত্যকা। আচ্ছা, এটা হচ্ছে 8 নম্বর গম্বুজাকৃতি ভূমিরূপ। কোনো একটা ভঙ্গিল পর্বতে যদি দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই যদি সমান হয়, এই দৈর্ঘ্য প্রস্থ সমান হলে শীর্ষদেশটা কীরকম হয়ে যায়, চ্যাপ্টা খিলানের মতো শীর্ষদেশ, আর এই যে আকৃতিটা, এটাকে বলা হচ্ছে গম্বুজাকৃতি ভূমিরূপ। এই গম্বুজাকৃতি ধারণাটার সৃষ্টি হয় বা এই রকম ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। 9 নম্বর হচ্ছে হোমোক্লিনাল উচ্চভূমি। হোমোক্লিনাল উচ্চভূমিটা কি না, ভৌগোলিক কারণে যদি সেখানে কোনো একটা ভঙ্গিল পার্বত্য অঞ্চলে শিলাস্তরে যদি প্রতিসম ভাঁজ সৃষ্টি হয়, তাহলে ভাঁজের দুপাশের বাহু সমান কোণে নত থাকবে। প্রতিসম ভাঁজের ক্ষেত্রে যে হয়, দুদিকটা সমান থাকে, দিয়ে যে স্ট্রাকচারাল ফর্মেশনটা হচ্ছে সেটাকেই বলা হচ্ছে হোমোক্লিনাল উচ্চভূমি। আর ভঙ্গিল পার্বত্য অঞ্চলে মুখ্য জলনির্গম প্রণালীটা কি হবে না, ভঙ্গিল পার্বত্য অঞ্চল মানেই আমরা জানি যে সেখানে যে অধোভঙ্গের যে উপত্যকা, সেই অধোভঙ্গের উপত্যকা দিয়ে সাধারণত অনুগামী নদীগুলো প্রবাহিত হবে। আর যদি কোনো এরকম ঊর্ধ্বভঙ্গ থাকে, সেই ঊর্ধ্বভঙ্গের বাহু দিয়ে লম্ব অনুগামী নদী প্রবাহিত হবে। তাহলে
অধভঙ্গ দিয়ে প্রবাহিত হচ্ছে অনুগামী নদী, আর ঊর্ধ্বভঙ্গের দু বাহু দিয়ে, এরকম দুটো বাহু দিয়ে লম্ব অনুগামী নদী প্রবাহিত হচ্ছে। এই লম্ব অনুগামী নদীগুলো এই অনুগামী নদীর সঙ্গে প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এসে মিলিত হচ্ছে, আয়াম বা নদীকে অনুসরণ করে এরা প্রবাহিত হচ্ছে। তার ফলে এই অনুগামী প্রধান নদীর সঙ্গে এই উপনদী যেহেতু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মিলিত হচ্ছে, তো সেখানে এই জাফরিরূপী জলনির্গম প্রণালী দেখতে পাওয়া যায়। জাফরিরূপী নির্গম প্রণালী মানে কি? যখন প্রধান নদীর সঙ্গে উপনদীগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মিলিত হয়, এরকম জাফরির মতো আকার নেয়, ট্রেলিস প্যাটার্ন নেয়, ঠিক আছে, এরকম জাফরির মতো হবে, তখন সেটাকে বলা হচ্ছে জাফরিরূপী জলনির্গম প্রণালী। এই ভঙ্গিল পার্বত্য অঞ্চলে সাধারণত ওদের যে মুখ্য জলনির্গম প্রণালী সেটা হচ্ছে জাফরিরূপী জলনির্গম প্রণালী। এই জাফরিরূপী জলনির্গম প্রণালী ভঙ্গিল পার্বত্য অঞ্চলে ভূমিরূপের একটা বৈশিষ্ট্য। এই সমস্ত ভূমিরূপগুলোই আমরা এখানে দেখতে পাচ্ছি। দ্যাটস অল।